bowled him, he gets a Pfeiffer. রাত ৩টায় মোস্তাফিজকে ঘুম থেকে উঠিয়ে বললেও ও দারুণ বল করবে। বছর কয়েক আগে কাটার মাস্টারের স্কিলের প্রশংসা করতে গিয়ে সাবেক কোচ নিক পোথাস এভাবেই বলেছিলেন। আসলেই তো সিরিজের প্রথম দুটা ম্যাচ খেলতে পারেননি, তৃতীয় ম্যাচটা খেলতে নামলেন আর তুলে নিলেন ৫ উইকেট। ফিজ বলেই বোধহয় সম্ভব। ফিজের ফাইফার বয়ে এনেছে এক বিশেষ রেকর্ড, ছুঁয়ে ফেলেছেন গ্রেট ওয়াসিম আকরামকে। পাকিস্তানের এই কিংবদন্তি ওয়ানডেতে ৬ বার করে নিয়েছেন ফাইফার। নিউজিল্যান্ডের বিপক্ষে সংখ্যাটা এখন ফিজেরও। অ্যাক্টিভ ক্রিকেটারদের মধ্যে ৩ নম্বরে উঠে এসেছেন কাটার মাস্টার। আর একবার ৫ উইকেট হল পেলে ছাড়িয়ে যাবেন মোহাম্মদ শামিকে। গ্লেন ম্যাকগ্রার পর তখন আসবে বাংলাদেশের মোস্তাফিজের নাম। টাইগার বোলারদের সাফল্যের পেছনে মিরপুরের একটা ট্যাবু লাগানো হয়। মোস্তাফিজের ক্ষেত্রেও কথাটা মাঝে মধ্যে শোনা যায়, কিন্তু এবার তো কেসটা ভিন্ন। সাগরিকার স্পোর্টিং উইকেটেই ফিজ দেখালেন চমক। ৫-এর কম ইকোনমিতে তুলে নিয়েছেন ফাইফার, আর তাতেই কোমর ভেঙেছে কিউইদের। ইনজুরি থেকে ফিরে কাটার মাস্টারের এমন পারফরমেন্সের বন্দনা না করে কি পারা যায়? সময় গড়াচ্ছে আর ফিজ যেন আগের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠছেন। ওয়ানডেতে এর আগে সবশেষ ফাইফারটা নিয়েছিলেন ২০১৯ বিশ্বকাপে। এর মধ্যে কেটে গেছে প্রায় ৭ বছর। টি-20তে ফিগারটা স্পর্শ করলেও দেখাটা মেলেনি ওয়ানডেতে। ডেডলকটা ফিজ ভাঙলেন এমন সময় যখন ওর বেস্ট বোলিংটা দলের দরকার ছিল খুব বেশি। ইনজুরি থেকে ফিরে আসা, স্পোর্টিং উইকেট, সাথে সিরিজ বাজানোর চাপ, সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে কাটার মাস্টার দিয়েছেন নিজের সেরাটা। এই ফিজ আগের থেকে আরো অভিজ্ঞ, আরো বেশি ভয়ঙ্কর। ইকোনমির আলাপ করলে মোস্তাফিজের মতো কিপটে বোলার পাওয়া ভার। এই ম্যাচে ৯ ওভারে ৫ উইকেট নিয়ে দিয়েছেন ৪৩ রান। মেইডেন ছিল ২ ওভার, ইকোনমিটা ৪.৮০। ৫৪ বলের মধ্যে ৩৮টা বলে দেননি কোনো রান। ৯ ওভারের ৬ ওভারই ডট। দিন যত যায় ফিজ ওর জাদুই ঝাপ্পি খুলে বসেন, আর তাতে তৈরি হয় রেকর্ড, আর বাংলাদেশ পায় বেনিফিট। তবে এবার যে তালিকায় তার নাম তোলা নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে কিন্তু বসে আছেন ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরারাই। আবু নাইম, ৭১। এক বছর আগেও যাকে কেউ চিনত না, যিনি বিকেএসপি কিংবা বয়সভিত্তিক ক্রিকেটের আলোয় আসেননি, সেই ক্রিকেটারই আজ বাংলাদেশের জাতীয় টি-20 দলে। টেপ টেনিস ক্রিকেট থেকে সরাসরি জাতীয় দলে ডাক, শুনতেই অবিশ্বাস্য লাগে। কিন্তু আব্দুল গাফার সাকলাইন সেই অসম্ভবকেই সম্ভব করেছেন। ২৮ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পাওয়া শুধু একটি খবর নয়, এটি পরিশ্রম, ধৈর্য আর স্বপ্ন না ছাড়ার এক অনন্য গল্প। কিভাবে টেপ টেনিসের মাঠ থেকে তিনি পৌঁছে গেলেন টাইগারদের ড্রেসিং রুমে, চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশের ক্রিকেট কাঠামো সাধারণত বিকেএসপি, বয়সভিত্তিক দল এবং ঘরোয়া ক্রিকেটের নির্দিষ্ট সিস্টেমকে কেন্দ্র করেই গড়ে ওঠে। বেশিরভাগ জাতীয় দলের ক্রিকেটারই এই পথ পেরিয়ে আসেন, কিন্তু আব্দুল গাফার সাকলাইনের গল্প একেবারেই আলাদা। তিনি ছিলেন সেই সিস্টেমের বাইরের একজন ক্রিকেটার। নিয়মিত ক্রিকেট বল নয়, বরং টেপ টেনিস ক্রিকেটেই ছিল তার মূল পরিচয়। টেপ টেনিস ক্রিকেটে নিজের বোলিং স্কিল হিয়ে তিনি দ্রুতই আলাদা নজর কাড়েন। শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ ক্যামিও ইনিংস খেলতেন। ঘরোয়া ক্রিকেটের কোচদের চোখেও ধরা পড়ে এই প্রতিভা। সেখান থেকেই আসে বড় সুযোগ। তাকে ডাকা হয় এনসিএল টি-20 আসরে। সেখানে তিনি খুব বড় কোনো পরিসংখ্যান গড়েননি, কিন্তু নিজের সামর্থ্যের শক্ত প্রমাণ দিয়েছেন। নির্বাচকদের বুঝিয়ে দেন তিনি শুধু টেপ টেনিসের খেলোয়াড় নন, বড় মঞ্চেও পারফর্ম করার ক্ষমতা রাখেন। এরপর বিসিবি তাকে সুযোগ দেয় ইমার্জিং দলে, আর এখানেই বাজিমাত করেন সাকলাইন। ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন তিনি। ডেথ ওভারে বল করেও নিজের ইকোনমি রাখেন মাত্র ৬.৫৮, যা টি-20 ক্রিকেটে অসাধারণ। শুধু বোলিং নয়, ব্যাট হাতেও একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে ফাইনালে তার ব্যাটিং ছিল দারুণ সাহসী। মনে হচ্ছিল একাই ম্যাচ জিতিয়ে দেবেন। পুরো আসরে ৬ ম্যাচে ৬ উইকেট নেওয়ার পাশাপাশি তার অলরাউন্ড পারফরমেন্স নির্বাচকদের নজর পুরোপুরি কাড়ে। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজেশির হয়ে সুযোগ পান সাকলাইন। কোচ হান্নান সরকারের অধীনে নিয়মিত একাদশে জায়গা করে নেন তিনি। এখানেই নিজেকে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করেন। বিপিএলে ৯ ম্যাচে ৯ উইকেট নেন, আর তার ইকোনমি ছিল মাত্র ৬.০৩। টি-20-র মতো আগ্রাসী ফরম্যাটে এমন নিয়ন্ত্রিত বোলিং সত্যি বিরল। তার সঠিক লাইন লেন্থ, বৈচিত্র্যময় কাটার, ধীর গতির বল এবং চাপের মুহূর্তে শান্ত থাকার ক্ষমতা তাকে ব্যাটসম্যানদের জন্য আতঙ্কে পরিণত করে। ধীরে ধীরে তিনি চলে আসেন বিসিবির রাডারে। ওয়ানডে ক্রিকেটে গত ১ বছর ছিল উত্থান পতনের এক রোমাঞ্চকর গল্প। কখনো অভিজ্ঞদের ব্যাটে রান করা, আবার কখনো তরুণদের হাত ধরে দারুণ সব জয়। তবে এই ফরম্যাটে গত ১২ মাসের পরিসংখ্যান বলছে বাংলাদেশ দলের ঝান্ডা এখন তরুণদের হাতে। ব্যাট হাতে ছিল তাওহিদ হৃদয়ের রাজত্ব, আর বল হাতে লেগ স্পিডার রিশাদ হোসেন দেখিয়েছেন ম্যাজিক।
গত এক বছরে লাল সবুজ জার্সি গায়ে ব্যাট হাতে সবচেয়ে ধারাবাহিক ছিলেন মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। 14 ইনিংসে মাঠে নেমে 43.18 গড়ে তিনি সংগ্রহ করেছেন 475 রান, যা তাকে দলের শীর্ষ রান সংগ্রাহকের আসনে বসিয়েছে। সবশেষ নিউজিল্যান্ডের সাথে শেষ ম্যাচে 33 রানে অপরাজিত থাকেন তিনি। মারকুটে ওপেনার তানজিদ হাসান তামিম 11 ম্যাচে 350 রান করে আছেন তালিকার দ্বিতীয় স্থানে। অন্যদিকে সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 15 ম্যাচ খেলে 349 রান নিয়ে তৃতীয় অবস্থানটি নিজের করে নিয়েছেন। শান্তর ধারাবাহিকতা নিয়েছিল প্রশ্ন, তবে শেষ ম্যাচে 119 বলে 105 রান করে দেখিয়েছেন নিজের সামর্থ্য। বোলিং বিভাগে গত এক বছরে সবচেয়ে বড় চমক লেগ স্পিনার রিশাদ হোসেন। মাত্র 10 ম্যাচ খেলেই তিনি শিকার করেছেন 21 উইকেট, যা তাকে দলের সফলতম বোলারে পরিণত করেছে। স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ 15 ম্যাচে 19 উইকেট নিয়ে অভিজ্ঞতার পরিচয় দিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। তালিকার তৃতীয় স্থানে আছেন 7 ম্যাচে 16 উইকেট নিয়ে ডানহাতি পেসার নাহিদ রানা। তরুণরা দুর্দান্ত ফর্মে থাকলেও ওয়ানডেতে বাংলাদেশ শেষ 16 ম্যাচে জয় পেয়েছে মাত্র 7টিতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের সাগরিকা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের গ্রাউন্ডেই। আমার পিছনেই নিশ্চিতভাবেই উইকেটটা দেখতে পাচ্ছেন। ইন্টারন্যাশনাল ম্যাচ যখন চলে উইকেটের ঠিক পেছনেই বিজ্ঞাপন থাকে, নিশ্চয়ই খেয়াল করেছেন আপনারা। সেই বিজ্ঞাপনগুলো মাঠের সাথে আটকাতে ব্যবহার করা হয় পেরেক, কিন্তু সেই পেরেকেই কালকে একটা দুর্ঘটনা ঘটে গেছে এই গ্রাউন্ডেই। যমুনা টেলিভিশন কার্ড দিয়ে দর্শকদের জানিয়েছিল ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন নাহিদ রানা। সেই চোটটা কী ছিল সেটার বিস্তারিত জানা গেছে। বিলবোর্ডের উপরে বল কুড়াতে গিয়ে ফিল্ডিংয়ের সময় নাহিদ রানার হাতে পেরেক ফুটে যায় বা পেরেক দিয়ে তার হাত ক্ষত হয়ে যান। হাতের ঠিক এই জায়গাটাতে তিনি আঘাত পান। মাঠের ম্যাচ চলাকালীন সময় মাঠের বাইরে এসে ঠিক আমার সামনে যে বাউন্ডারি লাইন আছে এখানেই বসে তিনি ফিজিও বাইজুদুল ইসলামের কাছে প্রাথমিক শুশ্রূষা নেন। এরপর মাঠে যে মেডিকেল যে টেপগুলো আছে সেটি পেঁচিয়ে রক্তপাত বন্ধ করে মাঠে নামেন নাহিদ রানা এবং তার বোলিং স্পেলও শেষ করেন। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর নাহিদ রানার হাতে যখন মেডিকেল ব্যান্ডেজ লাগানো হয় তখনই বোঝা যায় তার চোটের গভীরতা। তার টিমমেটরা যখন বাসে চড়ে হোটেলে ফিরেছেন নাহিদ রানা সেই সময় অ্যাম্বুলেন্সে চেপে গিয়েছেন হসপিটালে। তার ক্ষতর গভীরতা ইনফেকশন এড়াতে দেওয়া হয়েছে টিটেনাস ইনজেকশন এবং হাতে দেওয়া হয়েছে সেলাই। নাহিদ রানা এমনিতেই টি-20 সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এই চোটের কারণে তো তিনি হয়তো আর খেলতেও পারতেন না। তবে নাহিদ রানা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। পাকিস্তান সিরিজ যে আছে সামনে সেখানে তাকে নিয়ে সংশয় নেই আপাত দৃষ্টিতে, সেটাই মনে হচ্ছে। এদিকে বাংলাদেশ দল চট্টগ্রাম ছেড়েছে। যারা ওয়ানডে দলের ক্রিকেটার তারা চট্টগ্রাম ছেড়েছে, যারা টি-20তেও আছে তারা চট্টগ্রামে রয়ে গেছে, কেননা টি-20-র প্রথম 2 ম্যাচ এই চট্টগ্রামেই। ব্যাট হাতে 100 রান করে অর্ধেক কাজটা করে দিয়েছিলেন সঞ্জু স্যামসন, বল হাতে বাকি অর্ধেক করে দিলেন আকিল হোসেন। চেন্নাই সুপার কিংসের এই দুইজনের কাছে পর্যদস্ত হতে হলো মুম্বাই ইন্ডিয়ান্সকে। ওয়াংখেড়েতে এদিন ব্যাট করতে নেমে বড় কিছুর আগমনী বার্তা দিলেও ইনিংস বড় করতে পারেননি সিএসকের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। শিবম দুবে কিংবা সরফরাজ খান কারো ব্যাটই হাসেনি। ভাগ্যিস তখন চেন্নাইয়ের জন্য একজন সঞ্জু ছিলেন। মুম্বাইয়ের বোলারদের তুলোধুনো করে পুরো 20 ওভার ব্যাটিং করেছেন, তুলে নেন এবারের আসরে তার দ্বিতীয় সেঞ্চুরি। সঞ্জুর 101 রানে ভর করে চেন্নাই গড়ে 207 রানের বিশাল সংগ্রহ। এভাবেই সবাই আপন হয়ে উঠুক ইসপির আপন করার সাথে। ইসপি আপন করার স্বাদ। হিটম্যান রোহিত শর্মাকে ছাড়া 208 রান তাড়া করতে নেমে একের পর এক উইকেটেরই পতন দেখতে হয়েছে মুম্বাইকে। সূর্যকুমার যাদব আর তিলক বর্মা 30 ইনিংস খেললেও সেগুলো জয়ের পথ প্রশস্ত করতে পারেনি। ক্যারিবিয়ান স্পিনার আকিল হোসেন একাই ধস নামান মুম্বাইয়ের ব্যাটিংয়ে। মাত্র 17 রানের বিনিময়ে শিকার করেন 4 উইকেট। যাওয়া আসার মিছিলে মুম্বাই গুটিয়ে যায় মাত্র 104 রানে। চেন্নাই পায় 103 রানের বিশাল জয়। দুই দলই 5 বারের আইপিএল চ্যাম্পিয়ন। চেন্নাই শুরুটা বাজে করলেও মুম্বাইয়ের যেন কিছুতেই কিছু হচ্ছে না। বড় বড় নাম নিয়ে ঘরের মাঠে মুম্বাই পরিণত হয়েছে এমন এক অসহায় বাঘে যার কোনো শক্তি নেই গর্জন তোলার।